বাংলাদেশ লিভার অ্যাসোসিয়েশন আয়োজিত উত্তরা গ্রিন ভ্যালি ন্যাশনাল স্কুলের সৌজন্যের আগামী বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের কালো থাবায় বিশ্ব অর্থনীতি আজ কাঁপছে। কোভিড-19 এই কালো থাবায় জনজীবন হয়ে পড়েছে স্থবির। দ্য গার্ডিয়ান বলছে, এই মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট বিশ্বজুড়ে তীব্র খাদ্য নিরাপত্তা দেখা দিতে পারে। প্রায় 26,50,00,000 মানুষ দুর্ভিক্ষ পীড়িত হতে পারে। বর্তমান অবস্থায় তা কখনো বা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO বলছে, আগামী 3 মাসে বিশ্বজুড়ে 19,50,00,000 মানুষ চাকরি হারাতে যাচ্ছে, যার মধ্যে 12,50,00,000 মানুষ বসবাস করে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে। বিশ্ব অর্থনীতির এমন অবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2010 সালে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা ছিল 20 লাখ, 2012 সালে 24 লাখ, 2016 সালে 26 লাখ। বৃদ্ধির এই ধারাবাহিক তথ্য বিশ্লেষণ করলে বোঝা যায় 2020 সালে বেকারত্বের সংখ্যা দাঁড়াতে পারে 30 লক্ষে। আর বর্তমান করোনা পরিস্থিতিতে এই পরিসংখ্যান কোথায় গিয়ে দাঁড়াবে, সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের অতিথিদের কাছে। লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য বলছে, বাংলাদেশে বেকারত্বের মধ্যে 100% শিক্ষার্থীর যে সংখ্যা রয়েছে তার মধ্যে স্নাতক ডিগ্রিধারী 47 জন বেকার। ভারত কিংবা পাকিস্তান এই পরিসংখ্যান 10 জনে 3 জন। বাংলাদেশের এই চিত্র বলে দেয় আগামী দিনে কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে কত বড় চ্যালেঞ্জ নিতে হবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন দুজন স্বপ্নবাজ অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী। আমরা তাদের সাথে পরিচয় হয়ে নেব এবং এই প্রশ্নগুলোর বিশ্লেষণ শুনবো তাদের ভাবনা। আমাদের সাথে যুক্ত রয়েছেন রাজীব দাস। আমি প্রথমে চলে যেতে চাই রাজীব দাসের কাছে। রাজীব দাস, সংক্ষেপে আপনি আপনার পরিচয় তুলে ধরেন। ধন্যবাদ ফয়সাল ভাইকে। সবার প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি রাজীব দাস, সভাপতি রোটারি ক্লাব অফ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে 4র্থ বর্ষে অধ্যয়নরত আছি। ধন্যবাদ ফয়সাল ভাই। ধন্যবাদ রাজীব দাস আপনাকে। আলোচনা করব তার আগে আমরা পরিচয় হয়ে আসব শাহরিয়ার কবির ফাহিমের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী শাহরিয়ার কবির ফাহিম। আমি শাহরিয়ার কবির ফাহিমের কাছে যাচ্ছি। ফাহিম, আপনি আপনার পরিচয় যদি সংক্ষেপে তুলে ধরেন। ধন্যবাদ ফয়সাল ভাই। আমি শাহরিয়ার কবির ফাহিম। আমি ঢাকা ইউনিভার্সিটিতে কমিউনিকেশন ডিসঅর্ডার ডিপার্টমেন্টে 3rd ইয়ারে পড়াশোনা করছি। আমি এছাড়া এখন প্রতিনিধিত্ব করছি ঢাকা ইউনিভার্সিটি মডেল ওয়াইসি ক্লাবের কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে। এছাড়াও আমি বাংলাদেশের একটা বড় এডুকেশন প্ল্যাটফর্মের অনলাইন কোঅর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছি। আপাতত এতটুকুই আমার পরিচয়। ধন্যবাদ আপনাদের দুজনকে। আগামীর বাংলাদেশ অনুষ্ঠানের সাথে আপনারা যারা যুক্ত রয়েছেন, আপনাদের মতামত কিংবা ভাবনা আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন বাংলাদেশ লিভার অ্যাসোসিয়েশনের পেজে মন্তব্য করে কিংবা প্রশ্নের মাধ্যমে। আমরা সেসব প্রশ্নের উত্তর খুঁজবো আমাদের অতিথিদের কাছে এবং জানাবো আপনার সেই ভাবনার সাথে আমাদের ভাবনা কতটুকু মিল রয়েছে। আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আপনারা যারা এখনই যুক্ত হলেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাব আমাদের দুজন অতিথির কাছে। প্রথমে আমি রাজীব দাসের কাছে জানতে চাবো যে এই যে আজকের একটি লাইভে আমরা যুক্ত হলাম বাংলাদেশ লিভার অ্যাসোসিয়েশনের হয়ে, কেমন লাগছে আপনাকে? জি, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ লিভার অ্যাসোসিয়েশনকে আগামী প্রজন্ম নামক শীর্ষক এই প্রোগ্রামটি লাইভ প্রোগ্রামটি আয়োজন করার জন্য।
সত্যি আমি খুবই আনন্দিত এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাবের প্রতিনিধি হিসাবে যেহেতু আপনাদের এই প্রোগ্রামটিতে যুক্ত হতে পেরেছি, আমার কাছে আসলে খুবই ভালো লাগছে এবং আশা করছি প্রোগ্রামটি অনেক সুন্দরভাবে আমরা শেষ পর্যন্ত কন্ডাক্ট করতে পারবো। ধন্যবাদ ফয়সাল ভাই। ধন্যবাদ রাজীব আপনাকে। আগামীর বাংলাদেশের আজকের বিষয় আমরা ঠিক করেছি তারুণ্যের কর্মসংস্থান। এই কর্মসংস্থানের বিষয়ে চুলছেড়া বিচার বিশ্লেষণ করব আমরা তিনজন এবং জানবো বাংলাদেশের প্রেক্ষাপটে কি অবস্থা রয়েছে করোনার এই ক্রান্তিকালে প্রিয় মাতৃভূমি, সেই সাথে বিশ্বচিত্র। তার আগে আমি শাহরিয়ার কবির ফয়সাল ফাহিমের কাছে জানতে চাই যে ফাহিম, আপনি যদি বলেন যে আজকে এই যে আপনার ক্লাবের হয়ে আপনি প্রতিনিধিত্ব করছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত, কেমন লাগছে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আবারও ফয়সাল ভাই। আসলে আমি আজকের আলোচনার যে বিষয়, সেই বিষয়টা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় এই বিষয়টার মাধ্যমে বেশ কিছু মানুষ আসলে অনেক বেশি তথ্যবহুল কিছু আলোচনার সম্মুখীন হতে যাচ্ছেন এবং আমি আসলে একান্তভাবে অনেক বেশি খুশি এবং আমার কাছে খুবই ভালো লাগছে এই বিষয়ে যে আমরা এরকম একটা সেশনে আসতে পেরেছি এবং আমার মনে হয় আমাদের এটা শেষ পর্যন্ত খুব ভালোভাবেই আমরা দর্শকদের যে জিজ্ঞাসা সেগুলোর উত্তরের মাধ্যমে আমরা ভালো মতো শেষ করতে পারবো এবং আমি দর্শকদের অনুরোধ করব যাতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকে, একটি তথ্যবহুল আলোচনার সাথে থাকার জন্য তাদেরকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আমি রাজীব দাসের কাছে জানতে চাই, রাজীব দাস, আপনি রোটারেক্ট ক্লাব এর মাধ্যমে যে আগামী প্রজন্ম কিভাবে গড়তে চান, আপনার ক্লাবের মাধ্যমে আগামী প্রজন্মকে কি ধরনের মানে তৈরি করতে চান, আপনার ক্লাবের মাধ্যমে আগামী প্রজন্মকে কিভাবে দেখতে চান, আমি রাজীব দাস আপনার কাছ থেকে প্রথমে এই বিষয় জানতে চাই। আচ্ছা ফয়সাল ভাই, আমি শুরু করছি। সেটা হচ্ছে যে ফেলোশিপ থ্রু সার্ভিস, সেবার মাধ্যমে বন্ধুত্ব, এই স্লোগানকে কাজে লাগিয়ে সামনে রেখে আমরা রোটারি ক্লাব অফ ঢাকা ইউনিভার্সিটি বিগত 30 বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। আমি আমার কথার শুরুতে প্রথমে একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে কবি হেলাল হাফিজের একটি কবিতা আছে যেটির নাম হচ্ছে এখন যৌবন যার। কবিতার শেষ দুটি লাইন দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার, তার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ঠিক আমরা তরুণ প্রজন্মকে এই দুইটি লাইনের প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যুদ্ধে অবতীর্ণ হওয়ার সময় হচ্ছে এখনই। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে যে আমরা যদি যুদ্ধক্ষেত্রে তরোয়াল বা অস্ত্র নিয়ে না যাই তাহলে আমাদের কাছে শত্রুর হাতে মৃত্যু অবধারিত। ঠিক সেরকম বর্তমান যুগে তো নিশ্চয়ই আমরা অস্ত্র বা ধারালো তরোয়াল নিয়ে যুদ্ধ করতে যাই না। আমাদের হাতের তরোয়াল হচ্ছে আমাদের জ্ঞান, মেধা, যোগ্যতা এবং দক্ষতা। আমরা জীবন যুদ্ধে জয়ী হতে হলে আমাদের এই অস্ত্রগুলো অবশ্যই দরকার। রোটারি ক্লাব অফ ঢাকা ইউনিভার্সিটি একটি তরুণকে একাডেমিক শিক্ষার পাশাপাশি তার নিজ কর্মক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাই। আমরা বিশ্বাস করি যে একজন সৎ মানুষ যদি তার নিজের কর্ম নিজভাবে ঠিকভাবে করেন তাহলেই সেটাকে দেশপ্রেম বলে। এবং আমরা এমন দেশপ্রেমিক কিছু তরুণ তৈরির কারখানা হিসাবে রোটারি ক্লাব অফ ঢাকা ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে। আমাদের স্বপ্ন যে আমরা দেশকে একজন উপযুক্ত এবং যোগ্য তরুণ উপহার দিতে পারবো, যে তার কর্মক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে এবং তথা বাংলাদেশের উন্নয়ন সম্পন্ন করবে। ধন্যবাদ রাজীব আপনাকে। আমরা এই পর্যায়ে যাব শাহরিয়ার ফাহিমের কাছে। ফাহিম, এই যে মডেল ওআইসির মাধ্যমে তরুণদেরকে কিভাবে গড়তে চান আপনারা, আপনাদের যে পরিকল্পনা রয়েছে তারুণ্যের বাংলাদেশ, আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশের তরুণ সবচেয়ে বেশি, তো এই যে তরুণ রয়েছে তরুণদেরকে কি ধরনের বার্তা দিতে চান মডেল ওআইসির মাধ্যমে? ধন্যবাদ ফয়সাল ভাই। আসলে আমরা বেশ মানে তরুণ যারা আছি বা ফ্রেশ গ্রাজুয়েট যারা থাকে আমাদের মধ্যে প্রায় একটা কথা প্রায় শোনা যায়, আমি সেই কথাটি দিয়ে শুরু করতে চাই। একটা কথা প্রায় শোনা যায় যে আসলে আমরা গ্রাজুয়েশন শেষ করে আসলে আমরা জব খুঁজছি, আমরা চাকরি করতে চাচ্ছি, কিন্তু আমরা চাকরি পাচ্ছি না বা জব পাচ্ছি না, আমাদের অপরচুনিটি গুলো নেই। আমরা সাধারণত এই ধরনের একটা অভিযোগ শুনে থাকি, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে এই পয়েন্টটাতে একদম টোটালি ডিসএগ্রি করছি। কারণ
আমার কাছে মনে হয় যে আমাদের আশেপাশে যে জব সেক্টরের যে অবস্থা তাতে এখনো আসলে অনেক বেশি সুযোগ আছে। আমাদের জব সেক্টরের যারা হোল্ডার, এইচআর যারা আছেন বা কোম্পানির মালিক যারা আছেন, তারা বলছেন যে আমি যোগ্য মানুষ পাচ্ছি না, এজন্য আমি চাকরিতে নিতে পারছি না। আমরা বলছি যে আমরা গ্রাজুয়েশন পাস করছি কিন্তু আমরা চাকরিতে যেতে পারছি না। সো হোয়ার ইজ দ্য প্রবলেম? প্রবলেমটা হচ্ছে এই যে দুইটার মধ্যে একটা গ্যাপ থাকে, যে আমার বিভিন্ন স্কিলের কিছু গ্যাপ থাকে, আমার কিছু হার্ড স্কিল, কিছু টেকনিক্যাল স্কিল, কিছু সফট স্কিল, এগুলোর কিছু গ্যাপ থাকে যখন আমরা এই যে দুইটা দলের যে দুইটা মানুষ তাদের মধ্যে এই গ্যাপটা থাকে। এখন ঢাকা ইউনিভার্সিটি মডেল ওয়াইসি ক্লাব মূলত তার কার্যক্রমগুলো এভাবেই পরিচালনা করে যাতে একটা স্টুডেন্ট সে প্রপারলি একটা যোগ্য মানুষ হয়ে তার যে একাডেমিক ক্যারিয়ার, তার যে 4 বছরের যে অনার্স ক্যারিয়ার, সেই সময়ের মধ্যে ততটুকুই যোগ্য হয়ে উঠুক যাতে তাকে খোঁজার জন্য বিভিন্ন কোম্পানিজ গুলো যে বলছে যে আমরা যোগ্য মানুষ পাচ্ছি না, এরকম কোনো কথা যাতে ঢাকা ইউনিভার্সিটি মডেল ওয়াইসি ক্লাবের সদস্যদের বলতে না পারে। তো ঢাকা ইউনিভার্সিটি মডেল ওয়াইসি ক্লাব ইন এ নাটশেল এমন একটা কাজই করে যেখানে তাকে পড়াশোনার, একাডেমিক পড়াশোনার বাহিরে যে যত ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং সফট স্কিল, যত ধরনের ডেভেলপমেন্ট তার করা দরকার এবং গ্রাজুয়েশনের পরে যাতে তাকে অন্য 5টা মানুষের চেয়ে অনেক বেশি আগানো থাকা যায়, তার সে অনেক বেশি এগিয়ে থাকে, এই বিষয়টা নিশ্চিত করে ঢাকা ইউনিভার্সিটি মডেল ওয়াইসি ক্লাব তার কার্যক্রমগুলোর মাধ্যমে। আরেকটু স্পেসিফিকলি বললে ঢাকা ইউনিভার্সিটি মডেল ওয়াইসি ক্লাব সাধারণত মডেল ওয়াইসি হিসেবে কাজ করে। মূলত ওয়াইসি হচ্ছে আমাদের অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এইটার একটা এখানে আমাদের একটা ভার্সন আছে যেটা হচ্ছে ওয়াইস ইউথ ফোরাম। ওই ইউথ ফোরামের একটা পাইলট প্রোগ্রাম হিসেবে মূলত ঢাকা ইউনিভার্সিটি মডেল ওয়াইসি ক্লাব বা বিশ্বের যতগুলো ওয়াইসি ক্লাব আছে ততগুলো ক্লাব রান করছে। এবং ঢাকা বাংলাদেশে আসলে 2টা মডেল ওয়াইসি ক্লাব আছে, একটি হচ্ছে আইইউটিতে এবং একটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। সো অনেকেই হয়তো এটা আমাদের এই ব্যাপারটা সম্পর্কে জানেন না এবং আমাদেরকে চেনেন না, কিন্তু আমরা আশা করি যে আমাদের কার্যক্রমগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এক সময় ঢাকা ইউনিভার্সিটি মডেল ওয়াইসি ক্লাবের মতো এরকম ওয়াইসি ক্লাব হবে এবং তারাও আমরা যেরকম যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছি তারা প্রত্যেকটি মানুষ এভাবে যোগ্য হয়ে ওঠার চেষ্টা করবে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ফাহিম। আমরা এই পর্যায়ে চলে যাব হচ্ছে আমাদের অতিথি রাজীব দাসের কাছে। রাজীব দাস, আমরা জানতে চাই যে বাংলাদেশে ক্রমবর্ধমান এই উচ্চশিক্ষিত বেকারের হার, পেশাগতভাবে দক্ষ জনশক্তির অভাব দেখা দিচ্ছে, এই বিষয়ে আসলে কি করা দরকার? এই যে আমাদের দেশে যে দিন দিন, আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে বাংলাদেশে শিক্ষিত বেকারের 47% অর্থাৎ 100 জন স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীর মধ্যে 47 জন বেকার। এই যে এই অবস্থানটাকে পরিবর্তন করবার ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন যে এই অবস্থান পরিবর্তন করতে হলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? এই প্রশ্ন আমাদের দুজনের কাছেই। প্রথমে আমি শুনবো বা প্রথমে আমি জানবো রাজীব দাস আপনার কাছে। রাজীব দাস, আপনার কাছে যাচ্ছি প্রথমে, তারপরে আমরা শাহরিয়ার কবির ফাহিমের কাছে শুনবো। ধন্যবাদ ফয়সাল ভাইকে। তো যে বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের দেশে বেকারের হার, শিক্ষিত বেকারের হার দিন দিন বাড়ছে। তবে আমরা আরেকটি জিনিস যদি লক্ষ্য করি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে করোনা দুর্যোগ পরিস্থিতি চলছে, ঠিক আছে, এই পরিস্থিতিতে থেকে যখন আমরা পরিত্রাণ পাবো বা আমরা নর্মাল সময় যখন আসবো, তখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের মন্দার কারণে অনেক কর্মী ছাঁটাই করবে। এর ফলে কি হবে? আমাদের বেকারত্বের হার আরো বেড়ে যাবে। ঠিক আছে? তো এখন যে চাকরির প্রতিযোগিতা বা চাকরির বাজারের যে প্রতিযোগিতা আছে তা আরো জটিল হয়ে দাঁড়াবে আমাদের এই করোনা পরিস্থিতি চলে গেলে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের ভেতরে যথেষ্ট প্রতিভা বিদ্যমান এবং আমাদের এই প্রতিভাটি আমরা যদি সঠিকভাবে নিরন্তর চর্চার মাধ্যমে বিকাশ করতে পারি তাহলে আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। যেমন আমি যদি আপনাকে একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমাদের যে কোনো একটি অফিসে, আমি যদি একটা অফিসের কথা চিন্তা করি, সেই অফিসে 2টা পদের জন্য আলাদা আলাদা 2টো মানুষ নিযুক্ত ছিল এর আগে। কিন্তু এখন দেখা যাবে কি যে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি অর্থনৈতিক মন্দার কারণে সে দুইজনকে এফোর্ড করতে পারছে না। ফলে দেখা যাচ্ছে কি যে এই দুইজনের ভিতরে যার ভিতরে 2টি কাজ করারই অ্যাবিলিটি আছে
আমরা অবশ্যই তাকে প্রেফার করব, তাকে রেখে আরেকজনকে ছাঁটাই করতে পারি। এটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের অধিকারের ভিতর পড়ে যদি তার মন্দার অবস্থা থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন দিকে, আমরা একটা টার্ম সবসময় উচ্চারণ করি, ওয়ান ম্যান আর্মি, আমরা মাল্টিটাস্কার হতে পারি। আমাদের যে একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের কর্মক্ষেত্রে যেই যেই কাজগুলো দরকার, যেই যেই অভিজ্ঞতাগুলো দরকার, সেই অভিজ্ঞতাগুলো আমাদের অর্জন করতে পারি। আমরা যদি এই অভিজ্ঞতাগুলো অর্জন করি তাহলে আমরা কর্মক্ষেত্রে ভালোভাবে এগোতে পারবো। আমি কিছু জিনিস যদি একটু মেনশন করতে চাই এখানে, তাহলে আমরা একটা জিনিস দেখবো যে এখন বর্তমান সময়ে এই আমাদের যেমন আজকের এই প্রোগ্রামটি আমরা কিন্তু অনলাইনে করছি, ঠিক সেরকম আমাদের যত রকমের কার্যক্রম এখন সবকিছুর অনেকটাই আমাদের শিফট হয়ে গেছে অনলাইন বেস। এখন এই প্রযুক্তির যুগে আমি একজন আধুনিক ছাত্র বা একজন তরুণ হয়ে যদি আমার একাডেমিক লেখাপড়ার পাশাপাশি আমার এই প্রযুক্তিগত দিক থেকে কোনো জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমি কোথাও সার্ভাইভ করতে পারবো না। কারণ আপনি নর্মালি যদি একটু চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে এই যে অ্যাক্টিভিটি যেগুলো আমাদের অনলাইন বেসড হচ্ছে, আমি একজন যোগ্য, আমি লেখাপড়ায় অনেক ভালো, কিন্তু আমি আমার প্রযুক্তিগত বিদ্যার জন্য এই কাজগুলোতে পিছিয়ে যাব। তো ঠিক একই জায়গাতে থেকে যদি আমার একজন বন্ধু লেখাপড়ার পাশাপাশি এই প্রযুক্তিগত বিদ্যাতে তার জ্ঞান অনেক ভালো থাকে, তাহলে কিন্তু সে আমার থেকে এগিয়ে যাবে। যেমন আমি যদি একটি উদাহরণ দিয়ে বলি, যে আমাদের লেখাপড়া হোক, চাকরি ক্ষেত্রে হোক, বেসিক সফটওয়্যার স্কিল যে জিনিসগুলা, যেমন আমরা যদি ধরি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা এইরকম কমিউনিকেশন রিলেটেড বা ডেটা অ্যানালাইসিস রিলেটেড যে সফটওয়্যার যেগুলা, সেগুলো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দরকার হয়। সকল কর্মক্ষেত্রে আমাদের এগুলো দরকার। আমরা যদি এই জিনিসগুলো অ্যাচিভ করি, এই জিনিসগুলো আস্তে আস্তে অর্জন করি, একটি অভ্যাস আমরা একদিনে অর্জন করতে পারবো না। আমরা যদি ছাত্র জীবনের শুরু থেকে, আমরা যদি বিশ্ববিদ্যালয় জীবন বা আমরা যে যেখান থেকেই পড়ি, আমাদের একটি তারুণ্যের সময়ের শুরু থেকে প্রত্যেকটি বিষয়ে অল্প অল্প করে অভ্যাস করা তৈরি করি, তাহলে দেখা যাবে কি যে আমরা যখন একটু গ্রাজুয়েট হয়ে বা একটু স্নাতকোত্তর পাশ করে বের হব, তখন আমাদের ঝুলিতে অভিজ্ঞতা থাকবে অনেক। এগুলো হচ্ছে আমাদের সফটওয়্যার স্কিল বা আমরা টেকনিক্যাল স্কিল যেটার কথা আসলাম। এবার আসে আমাদের একাডেমিক বিষয়ে, তো অবশ্যই আমাদের জ্ঞান থাকতে হবে। যদি আমরা আমাদের নিজস্ব একাডেমিক বিষয়ে জ্ঞান না রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের নিজস্ব জব ফিল্ডে অবশ্যই সার্ভাইভ করতে পারবো না। আরেকটু জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই টেকনিক্যাল সফটওয়্যার স্কিল বা একাডেমিক স্কিলের পাশাপাশি আরো একটা জিনিস কিন্তু আমাদের খুবই দরকার হয়, সেটা হচ্ছে যে সফট স্কিল যেগুলা, সেগুলা যেমন এর কথা বলতে গেলে সবার প্রথমে আসে কমিউনিকেশন স্কিল। আপনি একজন তরুণ হয়ে একটু চাকরির ক্ষেত্রে গিয়ে আপনাকে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে কর্মক্ষেত্রে আপনাকে অগ্রসর হতে হবে। সেক্ষেত্রে আপনার অনেক রকমের স্কিল দরকার হবে, যেমন লিডারশিপ স্কিল, ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিল, প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্কিল, টিম বিল্ডিং স্কিল। এই যে জিনিসগুলা, এগুলা কিন্তু আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে আপনার একাডেমিক লেখাপড়া আপনাকে এই জিনিসগুলো শেখাবে না। তো আপনাকে কি করতে হবে, এই জিনিসগুলো নিজে থেকে অর্জন করতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো কিছু করতে পারেন, আপনি বিভিন্ন ক্লাবের সাথে সংযুক্ত হতে পারেন, বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত হতে পারেন, যে জিনিসগুলো আপনার এই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করবে। যদি এই অভিজ্ঞতাগুলো আপনার ঝুলিতে থাকে, তাহলে দেখবেন যে আপনি একজন পরিপূর্ণ মানুষ হিসাবে সবকিছুতে কমিউনিকেট করতে পারছেন। সবার প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের নিজের ভাষায়, আমাদের বাংলা ভাষা এবং যেহেতু বিশ্ব বিশ্বে ইংরেজি ভাষার প্রচলন সব থেকে আন্তর্জাতিক বেশি, ভাষা হচ্ছে ইংরেজি। আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজি, সেহেতু আমাদের নিজের ভাষা বাংলা ভাষার সম্পূর্ণ রকমের শুদ্ধভাবে উচ্চারণ বা কথা বলা বা লেখা বা কমিউনিকেশনের জন্য যতটুকু দরকার, এবং তার সাথে ইংরেজি ভাষাতে লিখতে এবং সুন্দরভাবে কমিউনিকেশনের জন্য আমরা যদি ফ্লুয়েন্ট বলতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমাদের এই যে অভিজ্ঞতার ঝুলিগুলা, এই জিনিসগুলাই আমাদের পরবর্তী জীবনে আমাদের কর্মক্ষেত্রে প্রত্যেকটি বাধা সম্মুখীন হতে সাহায্য করবে। ধন্যবাদ রাজীব দাস আপনাকে। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে কয়েকটি কমেন্টস নিতে চাই। আপনারা দেখছেন বাংলাদেশ নেভাল অ্যাসোসিয়েশন আয়োজিত উত্তরা গ্রিন ভ্যালি ন্যাশনাল স্কুলের সৌজন্যে আগামীর বাংলাদেশ অনুষ্ঠান। আগামীর বাংলাদেশ অনুষ্ঠানের আজকের বিষয় তরুণদের আত্মকর্মসংস্থান। এই যে কর্মসংস্থানের বিষয়, এই বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী। আমরা এই পর্যায়ে কয়েকটি কমেন্টস নিয়ে ফিরতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন নাজমুল
নজরুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন, আমরাও তাকে অভিনন্দন জানাতে চাই। নজরুল ইসলাম, আপনাকে অভিনন্দন রইল বাংলাদেশ লিভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন এ এস মজনু, তিনি শুভকামনা পীরগঞ্জ রংপুর থেকে, দেশের আরেক অঞ্চল থেকে শুনছেন আমাদের মজনু ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশ লিভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন। আপনার মতামত কিংবা প্রশ্ন থাকলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। বাংলাদেশ লিভার অ্যাসোসিয়েশনের কান্ডারি জনাব জাহাঙ্গীর আলম লিখেছেন, খুব সুন্দর আলোচনা, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের দুজন অতিথির সাথে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যারা কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত, এবং নিজেদেরকে যে শানিত করবার জন্য সামাজিক সংগঠনের কোনো বিকল্প নেই তার কিন্তু প্রমাণ রেখেছেন তারা, কথায় এবং পরিসংখ্যানে, মননে, মানসিকতায় কিন্তু সেই ছাপ আমরা দেখতে পাচ্ছি। এবং আগামী অনুষ্ঠানে, এই যে অনুষ্ঠানের আগামী সময়গুলোতে, অর্থাৎ কিছু যে সময়গুলো রয়েছে সেই সময় কিন্তু আমরা তার ছাপ আরো দেখব এবং উপভোগ করব। আমাদের সাথে আরেকটি কমেন্টস নিতে চাই আমরা। আমাদের সাথে আরো অনেকেই আমাদের সাথে সবুজ আমাদের সাথে সবুজ রয়েছে, সবুজ অসাধারণ প্রোগ্রাম, তিনি আমাদের সাথে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন। আমরা তাকে শুভকামনা জানাতে চাই যে হচ্ছে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের এই যে আমাদের সম্পর্কে যে মতামত আপনারা জানাচ্ছেন, এটা কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করছে, আগামী দিনে আমাদেরকে এগিয়ে যাওয়ার পথকে প্রশস্ত করছে। আমরা এই পর্যায়ে আমাদের অতিথি শাহরিয়ার কবির ফাহিম, আমি আপনার কাছে জানতে চাই যে হচ্ছে এই যে বাংলাদেশে শিক্ষিত বেকার, মানে বেকার আছে কিন্তু তার মধ্যে আরেকটা সমস্যা রয়েছে, দক্ষতার। এই জায়গায় আমরা কথা বলছিলাম রাজীব দাসের সাথে। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই, এই যে আমাদের যে বাংলাদেশের ক্রমবর্ধমান উচ্চশিক্ষিত বেকারদের পেশাগত দক্ষতার অভাব, এই অভাবটা দূর করবার জন্য আমাদের কি কি পরিকল্পনা, বা শিক্ষাগত যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি কিংবা আমরা যখন উচ্চশিক্ষার সাথে জড়িত থাকি, তখন আমাদের কি কি পরিকল্পনা করা উচিত, কি ধরনের সংস্থার সাথে যুক্ত থাকা উচিত, যাতে করে নিজেদেরকে শানিত করবার যায়, নিজেদেরকে একেবারে প্রস্তুত করা যায় কর্মক্ষেত্রে যোগ্য একজন দক্ষ মানে কর্মী হিসেবে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই শাহরিয়ার কবির ফাহিম। ধন্যবাদ যুবরাজ ভাই। আবার যুবরাজ ভাই, আমি আসলে শুরু করার আগে, আমার কথাটা শুরু করার আগে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই, যে অভিজ্ঞতাটা আমার কিছুদিন আগে হয়েছিল। ঠিক লকডাউনের কিছুদিন পরপরই আমার এই অভিজ্ঞতাটা হয়েছিল। আমার আমি বলবো যে আমার কেন এটা হয়েছিল, কিন্তু আমি শুধুমাত্র সহজে উদাহরণটা দিতে চাচ্ছি এজন্য। খুব পরিচিত একটা কর্পোরেট হাউস আমাদের, আমি নাম বলবো না, এরকম একটা কর্পোরেট হাউস, খুব পরিচিত এবং বড় একটা কর্পোরেট হাউসে আমার এক বড় ভাই চাকরি করতেন। তিনি অফিস থেকে বিকালবেলা, হাফ অফিস ছিল, বিকালবেলা অফিস করে এখানে এসেছেন, বাসায় এসেছেন। রাতের বেলা 8টা কি 9টার সময় তার যে ইমিডিয়েট বস, তাকে তিনি ফোন দিয়েছেন। আমি একটু বলে রাখি, তার মাসিক বেতন ছিল 50,000 টাকার উপরে। তিনি 2018 সালে গ্রাজুয়েশন শেষ করেছে এবং খুবই মেধাবী একজন মানুষ, এবং তার বেতন ছিল 50,000 টাকার উপরে। এবং তিনি রাত 8টার সময় যখন ফেসবুকে তার বসের সাথে চ্যাট করছিলেন, তো তিনি, তার বস তাকে বললেন যে দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি একটা রিজাইন লেটার লেখো, একটা রিজাইন লেটার দিতে হবে, মানে আমাদের তোমাকে আর এই জবটাতে আর তোমাকে রাখা যাচ্ছে না। তার বেশ কিছু কারণ ছিল, একটা হচ্ছে তার হায়ার স্যালারি এবং মানুষ কমানোর যে বিষয়টা সেটা এক। এবং সে বলছিলেন যে, আমার ওই বড় ভাই বলছিলেন যে কেন, তার বস ছিলেন মেয়ে, একজন মহিলা, বলছেন কেন ম্যাম, আমার তো আসলে কোনো ক্যারিয়ারের কোনো সমস্যা নেই বা কিছু না, আমি কেন জবটা এরকম হবে। তখন তার ম্যাম আসলে তাকে, বস আসলে উত্তর দিয়েছিলেন এভাবে, দেখো আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, আমি আসলে তোমাকে কি বলবো, আমি নিজেও কিছুক্ষণ আগে আমার রিজাইন লেটারটা জমা দিলাম। তো আসলে আমরা এটা দ্বারা বুঝতে পারছি যে আসলে পরিস্থিতিটা কোথায় কতটুকু ভয়ঙ্কর বা ভয়াবহ আছে। যেখানে এত বড় বড় স্যালারি যারা বেতন পাচ্ছেন, তারা নিশ্চয়ই বিশিষ্ট মেধাবী ব্যক্তিবর্গ, কিন্তু তাদেরও আসলে জব সিকিউরিটি এখন খুব কমে যাচ্ছে হঠাৎ করে। তো আমি এই জন্যই উদাহরণটা দিলাম। তবে রাজীব ভাই আসলে অনেকগুলো পয়েন্ট যোগ করেছেন, আসলে কি কি থাকা দরকার না থাকা দরকার। আমি শুধু বলবো এটা কিভাবে থাকা দরকার, আমি সেই পয়েন্টগুলো অ্যাড করবো এবং কিছু পয়েন্ট এটার সাথে অ্যাড করবো। আমি কিছু নোটও লিখে রেখেছিলাম। প্রথম ব্যাপারটা হচ্ছে যে
রাজীব ভাই বলেছেন যে আমাদের আসলে টেকনোলজিক্যাল কিছু জ্ঞান থাকা দরকার। আমার মনে হয় এরকম একটা সময় আমরা কিন্তু এর আগেও যদি আমাদের যখন অনলাইন কোনো মিটিং হতো, ধরলাম আমি আর রাজীব ভাই কোনো একটা মিটিং এ যাব, এখন রাজীব ভাই আমার পরিচিত, আমি এখন রাজীব ভাইকে বললাম যে, রাজীব ভাই আমাকে বললেন যে ফাহিম তোমার সাথে একটু কথা আছে, এখানে আসো। আমি বললাম ভাই আমরা ফোনে কথা বলি বা অনলাইনে আপনার সাথে এটা যোগাযোগ করি। তখন হয়তো রাজীব ভাই তখনকার সময় বলছে, লকডাউনের আগের সময় বলছে, রাজীব হয়তো বলবো আরে ভাই এগুলো কি অনলাইনে হয় নাকি, আসো সামনাসামনি কথা বলি, চা খাই, এভাবে বলবেন। তো ব্যাপারটা তখন কি হয়, আমরা কিন্তু ওই ব্যাপারটা আসলে অনলাইনে করতে পারতাম, কিন্তু তখন আমরা করি নাই। কিন্তু এখন কিন্তু বাধ্য হয়ে আমাদের এটা করতে হচ্ছে, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো এরকম কাজে সময় নষ্ট করতেন না, এবং ওরা আগে থেকেই অনলাইনের উপরে অনেক বেশি ফোকাস ছিল। আর আমরা কিন্তু এটাকে করি নাই। আমরা কিন্তু তখন কোনো কিছুই আমরা তখনো বলি নাই যে অনলাইনে কিছু সম্ভব, বা আরে মিটিং কে অনলাইনে হয় নাকি, আসেন 2 কাপ চা খাই কথা বলি। এবং তখন দেখা যেত ওই মিটিং এর জন্য আমাদের মানুষের যে যাতায়াতের সমস্যা, একটা ওখানে একটা বড় সময় যাচ্ছিল, মিটিং এর মধ্যে নরমাল কথার বাইরে বিভিন্ন ধরনের কথা হতো। মিটিং এর যত ধরনের ইফিসিয়েন্সি থাকার কথা, ওই ধরনের ইফিসিয়েন্সির কিছুটা লস হতো। কিন্তু আমরা কিন্তু হঠাৎ করে এরকম একটা আবহাওয়ার সাথে কোপ আপ করতে হচ্ছে আমাদের, একদম হঠাৎ করে। আমরা কিন্তু এটার জন্য একদম রেডি ছিলাম না, একদমই রেডি ছিলাম না আমরা। এখন আমার কথা হচ্ছে, রাজীব ভাইয়ের সাথে আমি এটাই অ্যাড করবো যে রাজীব ভাই যে টেকনিক্যাল স্কিল গুলোর কথা বলছেন, বেসিক কিছু স্কিল থাকা দরকার। আমার মনে হয় এটার সাথে আরো কিছু অ্যাডভান্স স্কিল এখনকার সময় অ্যাচিভ করা দরকার। মানে আগে তো আমার মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, বেসিক ডিজাইনিং, বেসিক কোডিং এগুলো থাকলে হয়ে যেত। এগুলো বলা হতো যে আমাদের এক্সট্রা স্কিল, যেগুলো তখনকার সময় কাজে লাগতো। কিন্তু এখন আমরা আমাদের কিন্তু এটা কিন্তু নর্মাল, নিউ নর্মাল সিচুয়েশন আমরা এটাকে বলছি। মানে আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে যতটুকু যাবে, তখনও কিন্তু আমাদের এখন যেভাবে আমরা চলছি সেভাবেই আমরা চলবো। আমরা কিন্তু এই এই মানে এরকম একটা জিনিস কিন্তু আমরা 2 বছর, 4 বছর, 5 বছর এখান থেকে বের হয়ে আসতে পারবো না আমরা। তো আমাদের কিন্তু এটাকে অনেক বড় পরিসরে যাবে, এবং তখন আমাদের এই জিনিসটা কিন্তু যে কোপ আপটা হচ্ছে, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী কোপ আপ হচ্ছে। এই জন্য আমার মনে হয় যে কিছু বেসিক স্কিল তো আগে এগুলো দিয়ে হতো, কিন্তু এখন মনে হয় বেসিক স্কিলের বাইরেও বেশ কিছু স্কিল থাকা দরকার। যেমন আগে আমাদের এটা জানতে হইতো না কিভাবে একটা টিম ম্যানেজমেন্ট সফটওয়্যার চালাইতে হয়, এটা আমাদের দেখার দরকার ছিল না আগে। কিন্তু আমাদের এখন দেখতে হবে কিভাবে মাইক্রোসফট টিম চলতে হয়, কিভাবে আমরা জুমের সাবস্ক্রিপশন নিতে পারি, কিভাবে আমরা আমাদের যে নতুন সফটওয়্যার গুলো আসছে সেগুলোতে কতটুকু সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারতেছি, আমরা কিভাবে অনলাইনে টিম ম্যানেজমেন্ট করতে পারতেছি, কিভাবে অনলাইনে লিডারশিপ ডেভেলপ করতে পারতেছি। আগে আমাদের কি হতো, একটা জায়গায় আমি 10 থেকে 12 জন মানুষ কথা বলছে, আমি দাঁড়িয়ে তাদের সাথে কথা বলছি, ওটা ছিল আমার একটা স্কিল, যে তাদের ওই ফিজিক্যালি তাদের অ্যাট্রাকশনটা আমার নিতে হয়। এখন কিন্তু আমি ফিজিক্যাল অ্যাট্রাকশন নিব না, এখন আমার কোপ আপ করতে হবে কিভাবে আমি অনলাইন লিডারশিপ গ্রো আপ করবো, কিভাবে আমি অনলাইনে কোপ আপ করবো তার সাথে, কিভাবে জুম মিটিং এ বা কিভাবে আমার স্ট্রিমিয়ার্ডে বা যেখানে হোক না কেন 10 থেকে 15 জন মানুষ থাকলে ওই ওই সময় আমার কাছে ফোকাস হবে মানুষ, আমার এই লিডারশিপটা এখন গ্রো আপ করতে হবে। কারণ আপনি ধরেন যে অন্যান্য সময়গুলোতে কি হতো, ফিজিক্যালি আপনি যখন দাঁড়িয়ে কথা বলতেন বা আপনার জেস্টার পোস্টার দিয়ে কথা বলতেন, তখন দেখা যেত যে মানুষ আপনি সামনে থাকতেন, তখন আপনার দিকে একটা ফোকাস দিতে পারতো। কিন্তু অনলাইনে যদি আপনার ফোন মানে মিউট করা থাকে, অথবা ক্যামেরাটা যদি বন্ধ করা থাকে, আপনার কিন্তু নো আইডিয়া যে সে ক্যামেরার পিছনে বসে কি করছে। ঠিক আছে, এই জন্য কিন্তু আমাদের সমস্যাটা তৈরি হবে, এবং এইখানে কিভাবে কতটুকু ফোকাস রাখা যায় অনলাইনে, এরকম একটা স্কিল এবং টেকনোলজিক্যাল স্কিল আর এরকম লিডারশিপ সফট স্কিল গ্রো আপ করা এখন খুব এসেনশিয়াল হয়ে পড়ছে। দ্বিতীয় যে পয়েন্ট আমি অ্যাড করব, আমাদের যারা লার্নার আছি আমরা ধরেন এরকম কোন একটা অনলাইন সেশন হচ্ছে, কিভাবে আমাদের এখন শুধুমাত্র আমরা কিভাবে ওই টেকনোলজিক্যাল সফট স্কিল গুলো অর্জন করব, কিভাবে আমি আগে কি করতাম, কোন ইন্টারভিউ বোর্ডে গেলে তখন আমি চিন্তা করতাম যে কিভাবে আমার ইন্টারভিউ যিনি নিচ্ছেন তার সাথে আমি যোগাযোগ করব, তার সাথে আমি ভালো মতো কথা বলবো, এরকম একটা ব্যবস্থা আমাদের মধ্যে থাকতো। কিন্তু এখন কিন্তু আমাদের বেশ কিছু ইন্টারভিউ আমাদের অনলাইনে হচ্ছে, আমাদের বেশ কিছু সেশন কিন্তু এখন অনলাইনে হচ্ছে। আগে দেখা যেত যে কোনো একটা ইভেন্টে কোনো একজন বক্তা আসছেন যার সাথে আমার নেটওয়ার্কিং করা প্রয়োজন, তার সাথে আমি ফিজিক্যালি নেটওয়ার্কিং করতাম। এখন কিন্তু আমার সেই সুযোগটা কম, এখন আমার অনলাইনে তার সাথে নেটওয়ার্কিং করতে হবে। তার মানে আগে যদি আমি সেশনে আমি হাত তুলে তার সাথে তার অ্যাটেনশন গ্র্যাব করতাম, এখন আমি সেটা পারবো না। এখন আমার যেটা করতে হবে, আমরা যারা পার্টিসিপেটর থাকবো বা আমরা যারা নেটওয়ার্কিং এর জন্য মুখিয়ে থাকবো, তাদেরকে
অনলাইন মিটিং এ কিভাবে ফোকাসড হওয়া যায়, কিভাবে যখন কোনো চ্যাট করবে কারোর সাথে বা কোনো মেসেঞ্জার বক্স যখন থাকবে সেখানে কারো অ্যাটেনশন কিভাবে নেওয়া যায়, কিভাবে মানুষের মাইন্ড রিড করে তাকে তার দিকে নজর দেওয়া যায়, এইরকম কিছু সফট স্কিল গ্রো আপ করতে হবে। এখন কিন্তু ফিজিক্যাল সফট স্কিল না হলেও চলবে, মানে না হলেও চলবে বলতে মানে এটা তো স্পেশাল আছেই, না হলেও চলবে বলতে ওটার চেয়ে এটাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। কারণ আমার মনে হয় না যে কয়দিন পরে যদি সবকিছু ঠিকঠাক হয়ও কিছুটা, কয়দিন পরে মানুষ এটা বলবে যে তুমি আসেন আমরা এখন মেসেঞ্জারে কথা বলি বা মানে ফিজিক্যালি মিটিং করি বা কিছু করি। আমাদের যে অভ্যাসটা হয়ে গেছে আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে এখন আমি ফয়সাল ভাই আর যে ভাই আছেন যিনি, আমরা যে সবাই কথা বলছি আমাদের কিন্তু কোনো যাতায়াত সমস্যা নেই, আমাদের কোনো এক্সট্রা কোনো কনজিউমিং কোনো কিছু হচ্ছে না, এবং আমরা কিন্তু এটার গুরুত্বটা বুঝতে পারছি। এই গুরুত্বটা বুঝে কিন্তু এখন মানুষ এটার থেকে বাইরে যাবেন না। আমি আরেকটু অল্প কথা বলে শেষ করব। এটার আরেকটা কারণ হচ্ছে যে আগে কি হতো, আমি আগে আমি যদি কোনো একটা অফিস তৈরি করতাম সেই অফিসে একজন দারোয়ান রাখতাম, সেই অফিসে একজন আমার এমন একজন মানুষকে রাখতাম যিনি আমাকে অ্যাসিস্ট করবে বিভিন্ন কাজে, বা ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার একজনের জায়গায় আমি দুইজন রাখতাম, কারণ অনেক কিছু আমার ছড়ানো ছিটানো থাকতো, ফিজিক্যালি করতে হইতো, এই জন্য করতে এরকম হইতো। রাজীব ভাই যেটা বলছেন যে আমাদের এখানে জব কমে যাচ্ছে, কমবে কেন আমি সেটা একটু বুঝি, নাহলে অনেকে আবার জব হোল্ডারদের দোষ দিবে যে আমাদের জব নাই হয়ে যাচ্ছে। এটা আসলে নাই হওয়ারই কথা, এরকমটাই হওয়ার ছিল আসলে। কারণ আমি যদি কোম্পানির মালিক হই আমি কখনো চাবো না যে অনলাইনে একটা মানুষ দক্ষ হলো, সেই মানুষটা দুইজনের কাজ করে ফেলতে পারছে, যেটা রাজীব ভাই বলছিলেন, আমি সেখানে এতদিন তার মনে একটা আক্ষেপ হবে যে এতদিন এই কাজটা কিন্তু আমি অনলাইনে করতে পারতাম, কিন্তু এতদিন আমি এত টাকা মানুষদেরকে বেতন দিয়ে দুইজন তিনজনকে করাইছি। এই উপলব্ধিটা কিন্তু তার এখন হবে। তো এখন সে কখনো চাবে না যে এইরকম ভুল দ্বিতীয়বার করতে, যদি সবকিছু ঠিকঠাকও হয় তাও তারা চাবেন না এই ভুলটাকে দ্বিতীয়বার করতে। এই জন্য এই কাজগুলো করা দরকার। শাহরিয়ার ফাহিম, আপনাকে একটু থামাতে চাচ্ছি যে হচ্ছে আমরা একটু মানে আরেকটু এই আপনার প্রসঙ্গ ধরে একটি কথা বলতে চাই যে হচ্ছে আমরা কিন্তু দক্ষতার বৃদ্ধির কথা বলছি, কিন্তু একটা বিষয় কিন্তু আপনাকে তথ্য জানাই যে হচ্ছে আমরা যখন সিইও হায়ার করি প্রত্যেকটা কোম্পানির, তখন কিন্তু আমাদের যেতে হয় হচ্ছে হয় পাকিস্তান, নাহলে ইন্ডিয়া, না হলে হচ্ছে বাহিরের। আপনি জানেন যে কয়দিন আগে হচ্ছে মালয়েশিয়া কিন্তু তাদের হচ্ছে অনেক দেশ, বিশ্বের অনেক দেশ কিন্তু তাদের হচ্ছে বেসরকারি যে বিমান চলাচল সেইখানে কিন্তু অন্য দেশের লোকদেরকে বসিয়ে সেটাকে লাভবান করছে। আমাদের বিমানও কিন্তু ভাবছে যে আমরা বাহিরের দেশ থেকে জনশক্তি নিয়ে এসে এইখানে বসিয়ে এটাকে লাভজনক করা যায় কিনা, এই প্রশ্ন কিন্তু আছে। তার মানে আমাদের প্রত্যেকটা কোম্পানিতে যখন আমরা সর্বোচ্চ কর্তা ব্যক্তি প্রশ্ন করি মানে ভাবি, তখনই আমরা ভাবি হচ্ছে বিদেশ থেকে আনতে হবে। এই জায়গায় তাহলে কি আমাদের দেশে যারা শিক্ষিত বেকার হচ্ছে তারা শুধু কর্মদক্ষতাই বৃদ্ধি করবে, না সর্বোচ্চ পর্যায়ের কর্মদক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে নিজেদেরকে শানিত করবে? এই প্রশ্নের উত্তরটা আমি জানবো রাজীব দাস আপনার কাছে। রাজীব দাস, কিভাবে আমরা আমাদের প্রত্যেকটা কোম্পানির সিইও কে আমাদের দেশের শিক্ষিত যুবক যারা রয়েছে তারা সেইখানে দখল করে নেবে, বাজারটা আমরা কেন হচ্ছে অন্যদের কাছে ছেড়ে দিতে হচ্ছে, এই জায়গায় একটু জানতে চাই আমি। আচ্ছা, সবার প্রথমে এটা যদি আমরা দুইটি দিক থেকেই দেখি, আমরা যদি একটা শিক্ষিত ছেলে হয়ে সেই পজিশন পর্যন্ত হোল্ড করার মতো যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে নিবে, আমাদের দেশ নিবে। কিন্তু সেক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে একটি মানসিকতা তৈরি হয়ে গেছে এতদিনের, যে এই বড় পোস্ট গুলা হোল্ড করতে পারবে শুধুমাত্র বাইরে থেকে যারা আসতেছে বা বাইরে থেকে যারা আসে, তাদেরকে অনেক স্কিল আছে, তাদের অনেক জ্ঞান আছে, তাদের অনেক দক্ষতা আছে, তারা হচ্ছে এই জায়গাগুলোতে হোল্ড করতে পারে। তারা যদি আসে তাহলে আমার কোম্পানিটা, বিশেষ করে আমি যদি একটা মালিক পক্ষের হয়ে কথা বলি, আমার কোম্পানিটা শানিত হবে। বাট একটা জিনিস যদি আমরা একটু চিন্তা করি, আমাদের এই চিন্তা ভাবনা যেটা, সেটা একটু পরিবর্তন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি যে কোনো একটা কোম্পানির কথা চিন্তা করি, যে একটা সিইও পদে যে বাইরে থেকে একটা লোক আসবে, ঠিক আছে, কিন্তু আমরা সারা বাংলাদেশ খুঁজে সেই পদের জন্য যোগ্য কাউকে পেলাম না। বাট এমন যোগ্যতা সম্পন্ন কিছু মানুষকে পেয়েছি যাদেরকে একটু ট্রেনিং দিলে বা একটু নালিশ করলে আমরা তাকে সেই পজিশন পর্যন্ত হোল্ড করাতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের মানসিকতা যদি একটু এই দিক থেকে পরিবর্তন করি, যে আচ্ছা ঠিক আছে, আমরা সিইও হিসেবে বাইরে থেকে নিয়ে আসলাম, কিন্তু তার সহযোগী হিসেবে
প্রশিক্ষণ নেওয়ার মতো। আমরা যেমন ইন্টার্ন করি আমরা বিভিন্ন কোম্পানিতে গিয়ে, ঠিক সেই রকম আমাদের এই পজিশনটাতে চাকরি করার জন্য যে অভিজ্ঞতাগুলো দরকার সেটা তো আপনি একদিনে তৈরি করতে পারবেন না। আমি যদি একটু বলি যে আমি একজন উপযুক্ত একাডেমিক স্কিল নিয়ে আসছি, একাডেমিক জ্ঞান আছে আমার কাছে, কিন্তু আমার কিন্তু অভিজ্ঞতাটা নেই। আমি যদি একদম নতুন একজন মানুষ হয়ে একটা কোম্পানির সিইও হই তাহলে কিন্তু সেই অভিজ্ঞতাটা আমার ভিতরে থাকবে না। তার মানে আমি এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি, আমার তরফ থেকে বা একজন স্টুডেন্টের তরফ থেকে তার চেষ্টা থাকবে যে সর্বোচ্চ পরিমাণে যতটুকু দক্ষতা অর্জন করলে আমরা সেই পজিশন পর্যন্ত পৌঁছাতে পারবো ততটুকু পর্যন্ত অর্জন করব। এখন আপনার আমার সবারই কোশ্চেন থাকতে পারে যে আমরা কিভাবে এই জিনিসটা অর্জন করব। এখন কিন্তু আমাদের উৎসের কোনো অভাব নেই। আমরা যদি এখন এই এই যুগে এসে চিন্তা করি, আমি এখানে আমার গ্রামের বাসায় বসে থেকে কিন্তু আপনাদের সাথে কানেক্ট হতে পারছি, ঠিক সেরকম আমি দেশের দেশের তথা দেশের বাইরের বিভিন্ন ইউনিভার্সিটির লেকচারারদের লেকচারও কিন্তু অ্যাটেন্ড করতে পারতেছি বিভিন্ন শিক্ষাভিত্তিক ওয়েবসাইটের মাধ্যমে। যে যতগুলো স্কিল দরকার সবকিছু বিষয়ক ইনফরমেশন আমি পাচ্ছি ইন্টারনেট থেকে। শুধু আমার কি দরকার, আমার একটা প্রপার গাইডেন্স দরকার। আমি যদি এই গাইডেন্স অনুযায়ী সেই নলেজ গুলা গেইন করতে পারি, সেই এক্সপিরিয়েন্স গুলা নিতে পারি, নিয়ে ওই পজিশন পর্যন্ত আমার দক্ষতাটাকে শানিত করতে পারি, তারপরে আমরা আসি হচ্ছে এই মালিক পক্ষের কথা যেটা বললাম, যে তারা যদি একটু এই জিনিসটাকে কনসিডার করে। আমরা যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলি, যে আমি কতদিন বাইরের মানুষ, আমার দেশের টাকা আমি বাইরের মানুষকে হায়ার করে বাইরের মানুষের কাছে দিব, ঠিক আছে? সেক্ষেত্রে আমার কাছে যদি দক্ষ জনবল না থাকে তাহলে আমি একটা কাজ করি, আমি একটা নির্দিষ্ট পরিকল্পনা নিই যে আমি 5 বছরের জন্য বাইরে থেকে একটা সিইও নিয়ে আসবো, কিন্তু তার আন্ডারে আমার কিছু দক্ষ বা ক্যাপেবল যারা এমপ্লয়ি আছে তারা পাইপলাইন তৈরি করব, আমাদের পাইপলাইন তৈরি করার পাইপলাইন তৈরি করব। তারপরে একটা সময় গিয়ে তার দেশে যেহেতু জবের ফ্যাসিলিটি আছে তারপরে আমরা তার পজিশনটাকে সরিয়ে আমাদের যারা তরুণ প্রজন্ম বা যারা এক্সপিরিয়েন্সড হলো এই কয়েকদিনে তাদেরকে আমরা বসিয়ে এই জিনিসটাকে ডেভেলপ করতে পারি বলে আমার মনে হয়। ধন্যবাদ রাজীব দাস আপনাকে। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে যুক্ত হবার কথা ছিল বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ওয়াইসি ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর মোহাম্মদ সাফওয়ানের, কিন্তু অনিবার্য কারণবশত তিনি আমাদের সাথে যুক্ত হতে পারেনি। সেজন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের সাথে কিন্তু তার পরিবর্তে যুক্ত হয়েছেন শাহরিয়ার কবির ফাহিম। তো আমরা কিন্তু তার সাথে আলোচনা করছি এবং আমরা আবার কখনো যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমরা সাফওয়ানকে যুক্ত করবার চেষ্টা করব। এই পর্যায়ে আমি শাহরিয়ার কবির আপনার কাছে চলে যাচ্ছি, যে এই যে আমাদের যে দেশে শিক্ষিত লোক আছে, দক্ষ আমাদের কর্মী আছে, কিন্তু অনেক সময় কিন্তু ব্রেন ড্রেন একটা শব্দ আছে। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সময় পড়ানোর সুযোগ পায় না। এই কথাটা যদি আমি বলি তাহলে আমাদের কর্তৃপক্ষ হয়তো বা দৃষ্টিভঙ্গিটাকে চোখ রাঙানো দৃষ্টিভঙ্গিতে দেখতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু বাস্তবতা খুঁজতে হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড। এই ইউনিভার্সিটির খ্যাতি, যশ, সুনাম আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সব আন্দোলনে যেমন ছিল, তেমনি আমরা আগামী দিনে দেখতে চাই যে এই বিদ্যাপীঠটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হয়ে উঠবে। সরি, আপনাদের কাছে আমি শাহরিয়ারের কাছে জানতে চাই যে শাহরিয়ার, আপনি যদি বলেন যে আমরা কিভাবে আমাদের এই যে দক্ষ কর্মীদেরকে আবার রেখে দিতে পারি আর কি, এই বিষয়ে যদি আপনার মতামত আপনি বলেন। আমরা কিন্তু রাজীব দাসের কাছে শুনলাম যে আমাদের সিও কিভাবে আমরা তৈরি করব। আপনার কাছ থেকে শুনতে চাই যে আমাদের যারা দক্ষ কর্মী রয়েছে বা দক্ষ শিক্ষক রয়েছে তারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে কিন্তু থেকে যাচ্ছে। এটা কি দেশপ্রেমের অভাব নাকি শুধু অর্থের খোঁজ? এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ যুবরাজ, চমৎকার একটা প্রশ্ন। একটি ব্যাপার আসলে আমাদের এখানে স্পষ্ট যে কোথাও না কোথাও কিছু সমস্যা আছে, সেই সমস্যাটাকে খুঁজে বের করতে হবে। আপনি যে কথাটা বললেন যে আমাদের অনেক মানুষ আসলে পড়াশোনা করে তারা আমাদের দেশকে সার্ভ না করে অনেক সময় দেখা যায় যে দেশের বাইরে চলে যাচ্ছে, যে জিনিসটা পরবর্তীতে আমাদের দেশের ক্ষতি হচ্ছে বলে আমরা দাবি করছি। আসলে এখানে বেশ কিছু বিষয় আসলে আমাদেরকে মানে বলতে হচ্ছে যেগুলো আসলে বাস্তবতা, কিন্তু খুবই কষ্ট এই কথাগুলো বলতে। যে
আহ, আপনি দেখেন একজন ঢাকা ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটির একজন মানুষ যে গ্রাজুয়েট কমপ্লিট করেছেন, তারপর সে হায়ার স্টাডিজ এর জন্য গিয়েছেন, বললাম তিনি পিএইচডি করতে দেশের বাইরে গিয়েছেন, এবং 4 বছর পিএইচডি করার পরে তার যে মেধা এবং তার যে ধরনের অভিজ্ঞতা এবং মেধা আছে, সেই ধরনের মেধাগুলো তিনি যদি বাংলাদেশে প্রকাশ করেন এসে, বা অনেকেই আছেন যারা দেশের টানে দেশে চলে আসেন, কিন্তু সামহাউ দেখা যায় যে অন্যান্য দেশ তাদেরকে এমন কিছু ফ্যাসিলিটিস, বা তারা আসলে তাদেরকে মূল্যায়ন করে এমন কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করার চেষ্টা করেন, যে ফ্যাসিলিটিস থেকে একটা পর্যায়ে সে যখন দেখে যে কম্পেয়ার করে যে তার দেশ এবং অমুক ওই দেশটা যেখান থেকে তাকে অফার করা হচ্ছে, সেখান থেকে কম্পেয়ার করলে আসলে অর্থের জন্যই হোক না কেন, যশ খ্যাতির দিক দিয়ে হোক না কেন, কোনোভাবেই অনেকের বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মনে করে যে আমার এখানে থাকাটা আমার জন্য ভালো, বেশিরভাগ মানুষ এটা মনে করেন। কিন্তু এটা কেন হচ্ছে, তার একটা দোষ বা একটা কারণ আমি আসলে আমাদের নিজেদেরকে দিতে চাই, কারণ আমরা আসলে আমাদেরকে আসলে এই বিষয়গুলোকে একটু মূল্যায়ন করতে হবে। আমাদের আসলেই যে মেধাবী মানুষগুলোর জন্য আমরা আমাদের দেশকে উজ্জ্বল করতে পারি, এরকম মানুষদেরকে আমাদেরকে একটু মূল্যায়ন করতে হবে। কারণ আমরা যদি স্পেসিফিক ওই ইন্ডিভিজুয়ালকে একটু মূল্যায়ন না করি, তাহলে তিনি যে দেশের জন্য এত কিছু দিবেন, তার তো কিছু না কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকবে, অথবা এটা তার এক ধরনের চাহিদা, এবং এটা আমাদের দেশের দায়িত্ব তাকে কিছু দেওয়া, দেশের আচ্ছা, অবশ্যই কিছু দায়িত্ব। আমি আপনাকে একটু থামাতে চাই। বিষয়টা হচ্ছে আমাদের দেশে তাহলে কি সুযোগের অভাব, বা আমাদের দেশে কি মেধার মূল্যায়নের অভাব, বা আমাদের মানসিকতায় কি কোথাও ঘাটতি রয়েছে, আমরা মেধাকে মূল্যায়ন করতে পারি না? আপনি কি সেই বিষয়ে বলছেন কিনা? আমি যেটা বলার চেষ্টা করছি যে আসলে আমাদের মানসিকতার অভাবটা কোন জায়গায়। আমরা চাচ্ছি না আমাদের দেশ থেকে মানুষ বাইরে যাক, চাচ্ছি না, আমরা এটা নিয়ে অনেক কথা বলছি, কিন্তু আমরা এটাও করছি না যে তাকে আমি দেশে এনে তার যথাযথ মূল্যায়ন দেশেই দেব। রেখে দেওয়ার, যথাযথ মর্যাদা দেবার, যথাযথ সুযোগ দেবার, হ্যাঁ, মানে তাহলে তার গবেষণার ক্ষেত্রে যে ফিল্ড বা গবেষণা করতে যে সুযোগ থাকা উচিত, সেই ধরনের কর্ম পরিধি বৃদ্ধির জায়গা আছে কিনা সেটা ভাববার সময় আছে। আমি কারণ এই পর্যায়ে একটি বিরতি নিতে চাই। বিরতি মানে আপনাদের কাছে আবার ফিরবো। আমি কিন্তু কয়েকটি কমেন্টস পড়তে চাই যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনারা দেখছেন বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং উত্তরা গ্রিন ভ্যালি ন্যাশনাল স্কুলের সৌজন্যে আগামীর বাংলাদেশ অনুষ্ঠান। আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি তরুণদের কর্মসংস্থান। এই বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী। আমরা এই পর্যায়ে আমাদের কয়েকটি কমেন্টস আমরা নিয়ে তারপর আবার ফিরবো। আমাদেরকে অনেকে লিখে জানিয়েছে যে ইসলাম তিনি লিখে পাঠিয়েছেন যে কর্মসংস্থান সমষ্টিতে আমাদের করণীয় কি, মানে কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের করণীয় কি, এই বিষয়টা তিনি লিখে পাঠিয়েছেন। আসলে কর্মসংস্থান সৃষ্টিতে করণীয় কি, আমরা কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করছি, কিভাবে আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারেন। আরো আরো যারা রয়েছেন অনেকে আমাদেরকে জানিয়েছেন সুন্দর প্রোগ্রাম হচ্ছে, গুড আপনাদের জন্য। লালমনিরহাট থেকে লিখে পাঠিয়েছেন জাহাঙ্গীর আলম, তিনি বলছেন লালমনিরহাট 2 আসনের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল। জাহাঙ্গীর আলম, আপনার জন্য শুভকামনা রইল, আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আরো অনেকে আমাদের সাথে লিখে পাঠিয়েছেন। সবুজ লিখে পাঠিয়েছেন অসাধারণ প্রোগ্রাম হচ্ছে, ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যেকেরই কমেন্টস পড়বার চেষ্টা করব। আমরা সবসময় আমাদের অনুষ্ঠানে আমরা বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ দেশের যেখান থেকে যারাই আমাদের সাথে যুক্ত হন সেই কমেন্টস গুলো আমরা নেই। আমরা এবার আবার অনুষ্ঠানে ফিরছি। আমি প্রথমে রাজীব দাস আপনার কাছে জানতে চাই যে এই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, তরুণদেরকে মানে কি ধরনের মেসেজ দেওয়া প্রয়োজন মনে করছেন যে হচ্ছে তরুণরা এই যে শিক্ষা জীবনে অনেক তরুণরা বলে যে, আপনি বলছিলেন যে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছি বলে নিজেদেরকে শানিত করতে পারছি, কিন্তু অনেক তরুণ বলে যে আমি কিন্তু আমার শিক্ষার সময় নষ্ট করতে চাই না অকারণে কোনো সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে। এই ধরনের কিন্তু আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছে, দেশের প্রায় যে বিশ্ববিদ্যালয় বা যে বিদ্যাপীঠগুলোই হোক না কেন সব জায়গায় কিন্তু কিছু শিক্ষার্থী রয়েছে। তারা কি শুধুই বিদ্যা অর্জন করছে, নাকি বাহিরের জগৎ সম্পর্কে জানবারও একটা প্রচেষ্টা থাকা উচিত? বাহিরের যে যোগ্যতা, এই যে আমরা সিও তৈরি করার যে জায়গাটা কথা বলছিলাম, এই ক্ষেত্রে শুধুই কি পুঁথিগত বিদ্যা, নাকি আরো অন্য কিছুর প্রয়োজন আছে? রাজীব দাস, আপনি যদি বলেন।
ধন্যবাদ ফয়সাল ভাইকে, একটি অসাধারণ প্রশ্ন বা উপস্থাপন করেছেন। সবার প্রথমে আমি যেহেতু একটি ক্লাবের প্রতিনিধিত্ব করছি, আমার ক্লাবের অবশ্যই। প্রতিনিধি স্বরূপ আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ক্লাবটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1989 সালে প্রতিষ্ঠিত হয়ে 2019 সালে 30 বছর পূর্ণ করেছে। এবং আমাদের ক্লাবের একটি নিয়ম হচ্ছে, বা বিশ্বব্যাপী রোটারি ক্লাবের নিয়ম হচ্ছে যে প্রতি বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের দায়িত্ব পরিবর্তন হবে, মানে নেতৃত্বের পরিবর্তন হবে। সেই অনুযায়ী যদি আমরা একটু পরিসংখ্যান দেখি, তাহলে আমাদের বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া যে শিক্ষার্থী আছে, সেই শিক্ষার্থীর ভিতরে 30 জন আছে আমাদের, যারা আমাদের ক্লাবকে প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন। আমি যদি ছোট্ট একটি পরিসংখ্যান দেই, আমাদের যে 30 জন বের হয়েছেন তাদের সবার সাথে আমাদের কমিউনিকেশন নেই, তবে আমাদের যতটুকু পর্যন্ত কমিউনিকেশন আছে সেই পর্যন্ত আমরা জানতে পেরেছি যে আমাদের এই 30 জন প্রেসিডেন্টদের মধ্যে আমাদের 3 জন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক। এছাড়া 5 জন আছে যারা হচ্ছে বিসিএস থেকে ক্যাডার হয়ে বিভিন্ন বাংলাদেশ সরকারের বিভিন্ন পদে তারা সুবিধা চাকরি করছেন। এছাড়া বাকি যারা আছে তাদের কাউকেই আমরা সেভাবে অমূল্যায়ন করতে পারবো না, বড় পোস্ট হোল্ড করছেন না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি জিনিসটা দেখেন যে আমাদের ক্লাবের বর্তমান যে মডারেটর স্যার, শিক্ষক আমাদের আহমেদ স্যার, হুমায়ুন কবির স্যার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি সিনেটের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার, এবং তিনি আমাদের যে ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, সেই ক্লাবের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে আরো 2টি ক্লাবকে প্রতিনিধিত্ব করেছেন সভাপতি হিসেবে। তিনি আমাদের যে কোনো প্রোগ্রামে আসলে বলেন যে ওনার ভেতরে যে এই যে নেতৃত্ব বিকাশের যে গুণাবলীটা উনি এই ক্লাব থেকে তৈরি করেছেন। আমি জাস্ট এটা একটা উদাহরণ দিয়ে বললাম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ক্লাব আছে, অনেকগুলো সংগঠন আছে। আমরা যদি যে কোনো ক্লাব, যে কোনো সংগঠনের আমরা যদি একটু ইতিহাস দেখি, তাহলে দেখা যাবে কি যে কোনো সংগঠনেরই কোনো প্রতিনিধিত্ব যারা করেছে বা যারা সংগঠন করেছে তারা কখনো কোনো খারাপ পজিশনে থাকেনি। তাদের লেখাপড়ার পাশাপাশি আপনার যত বেশি এই বিষয়গুলোতে ইনভলভমেন্ট হয়েছে, তার মুক্ত যে চেতনা, সেই চেতনাটি বিকশিত হয়েছে। আপনার একটি বিষয়ে জ্ঞান থাকা দরকার, এটা আমি অবশ্যই স্বীকার করছি। যেমন আমি যে বিভাগে অধ্যয়ন করি সেই বিভাগে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা আমার দরকার। বাট একটা জিনিস হচ্ছে কি যে আমি সেই জ্ঞানের পাশাপাশি যদি পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে আমার বাস্তবিক অভিজ্ঞতাগুলো না থাকে, একটি অনুষ্ঠান কিভাবে সঞ্চালনা করতে হয়, এই যে যেমন আমরা এখানে আজকে এসে কথা বলছি, ঠিক আছে, আমাদের অনেকগুলো স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন পজিশন বলতে ভালোভাবে গ্রাজুয়েট হয়েছেন, কিন্তু তারা সবার সামনে ঠিক করে কথা বলতে পারে না। ঠিক আছে, এখন আমরা একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে সারা দেশ আমাদের কাছে প্রত্যাশা করে আমরা একটা আদর্শ ছাত্র হিসাবে এখান থেকে বের হব, যাকে দেখে সবাই অনুপ্রাণিত হবে, যাকে সবাই ফলো করবে। সেইখানে গিয়ে ধন্যবাদ আমি যদি রাজীব দাস আপনাকে। আপনাকে আমরা আমরা এই পর্যায়ে হচ্ছে শাহরিয়ার কবিরের কাছে জানতে চাই যে শাহরিয়ার কবির, আপনারা বলছেন যে হচ্ছে এই যে নিজেদের গড়বার মানে নিজেদেরকে তৈরি করবার ক্ষেত্রে আমি বলতে চাই যে হচ্ছে পেশাগত জীবনে শাহরিয়ার কবির আপনি কি হতে চান, আপনার কাছে যদি জানতে চাই আর কি। ধন্যবাদ। পেশাগত জীবনে আমার ফোকাস হচ্ছে আমি একজন গবেষক হতে চাই, আমাদের সোশ্যাল সায়েন্স গবেষক হতে চাই আমি। সেক্ষেত্রে আমি একজন গ্লোবাল সিটিজেন হিসেবে পুরো পৃথিবীতে নতুন কিছু গবেষণা দিতে চাই, যাতে আগামী অনেক বছর আমার এই গবেষণাগুলো যাতে অনেক মানুষের সাহায্য করতে পারে। এটা হচ্ছে আমার পার্সোনাল আমার ইচ্ছা যে আমি একজন গবেষক হব, এবং সেই লক্ষ্যে আমি আমার কাজগুলো করতে চাচ্ছি। আমি আমি এই যদি আমার এই হ্যাঁ বলুন। আপনি বলতে পারেন, বলেন বলেন। জি, আমি একটু ভাইয়ের সাথে অ্যাড করি একটা কথা, সেটা হচ্ছে যে আমরা ধরলাম যে আমি গবেষক হতে চাই, আমি ধরলাম এজন্য কি আমার ডিপার্টমেন্টের পড়াশোনাতে আমার অনেক বেশি একাডেমিক নলেজ থাকতে হবে। আমি আপনার ওই পয়েন্টটা ধরে কথা বলছি, আমার অনেক নলেজ থাকতে হবে, আমার সবকিছু জানতে হবে গবেষণার জন্য, সবকিছু জানতে হবে ডিপার্টমেন্ট রিলেটেড। আমি জানলাম, এখন আমার একজন গবেষক হওয়ার জন্য আমি সবকিছু করে আমি ধরে নিলাম, যদিও এটা এতটা সহজ না, আমি তাও ধরে নিলাম আমার এই পড়াশোনা দিয়ে আমি আমার হায়ার স্টাডিজ কমপ্লিট করে ফেললাম, আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেললাম, আমি এখন হায়ার স্টাডিজ করতে যাচ্ছি গ্লোবাল সিটিজেন হিসেবে। আমি সেক্ষেত্রে আমি যখন তাদের সাথে পড়াশোনা করতে যাব, তখন সেখানে অনেক ধরনের অনেক দেশের অনেক মানুষ থাকবে। আমি ধরলাম আমি আমার স্বপ্ন পূরণ করব, সেখানে অনেক ধরনের মানুষ আছেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে আমরা কখনোই আমার একাডেমিক নলেজ দিয়ে এতগুলো মানুষের সাথে
কোলাবোরেশন করে কোপ আপ করে আমি নিজেকে নিজের যোগ্যতা নিয়ে যেতে পারবো না যদি না আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যে গুণগুলো শেখা দরকার সেগুলো না শিখি, কখনো পারবো না। আমার লাইফের প্রত্যেকটা গোল অর্জন করার জন্য আমার যে ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটার জন্য মানে যেটা মিন করছে, যেগুলো গুণাবলীগুলো অর্জন করা হচ্ছে, এই গুণগুলো অর্জন না করলে আমি লাইফে যাই হতে চাই না কেন, আমি যদি সবচেয়ে বড় একাডেমিশিয়ান হতে চাই সেটাও সম্ভব না। না, আমরা কিন্তু বিশ্বচিত্র কিন্তু সেইখানে দেখি। আপনি যদি বলেন যে ফেসবুকের নির্মাতা, শুধু নট অনলি এই বিষয়টা, আপনি যদি বলেন যে বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে বড় লোক বিল গেটস, এই যে ওয়ারেন বাফেট, কিংবা হচ্ছে আমরা যার কথাই বলি না কেন সবাই কিন্তু ব্যাক বেঞ্চার, কিন্তু তারপরে সফল হয়েছে। তার মানে কিন্তু পুঁথিগত বিদ্যায় কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। অনেকেই কিন্তু পড়াশোনায় অনেক ভালো ছিলেন না, কিন্তু তাদের এই যে এক্সট্রা কারিকুলাম, আপনারা যে কথাগুলো বলছেন আর কি, এই যোগ্যতার বলেই কিন্তু তারা পৃথিবী জয় করেছে আজকে। তো আমরা সেই জায়গায় ফিরবো। তার আগে আমরা বলতে চাই যে হচ্ছে আমরা এই যে আপনারা বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশনের সাথে আজকে এসেছেন। বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশন কিন্তু বাংলাদেশের প্রায় 22টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাজ করছে। তো সেই জায়গায় তাদের স্বপ্ন হচ্ছে, তাদের একটা স্লোগান আছে, স্বপ্ন যেখানে আকাশ ছোঁয়ার। তারা কিন্তু তারুণ্যের নেতৃত্ব তৈরি করবার ক্ষেত্রে কাজ করছে। তো এই যে বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশন সম্পর্কে যদি আপনাদের কোনো ভাবনা থাকে সেটা বলতে পারেন। প্রথমে আমি রাজীব দাস আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ ফয়সাল ভাইকে। সবার প্রথমে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাকে, বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশনের সবচেয়ে বড় স্বপ্নের নাম হচ্ছে শ্যাডো পার্লামেন্ট। শ্যাডো পার্লামেন্টে সারা বাংলাদেশের 300 আসনে তরুণদের নেতৃত্বে গঠিত হবে একটি পার্লামেন্ট, যেখানে নেতৃত্ব দিবে 18 থেকে 32 বছর বয়সের তরুণরা। এই যে স্বপ্ন যাত্রা, নেতৃত্ব তৈরি করবার ক্ষেত্রে আপনারা কিভাবে দেখেন যে বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশনের এই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করার জন্য আপনাদের কোনো পরামর্শ কিংবা আপনার ভাবনা বলতে পারেন রাজীব। জি, সর্বপ্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে তরুণের হাত ধরে বদলে যাক বাংলাদেশ, পৌঁছে যাক সুখী সমৃদ্ধি ও শিল্পের সর্বোচ্চ চূড়ায়। পরিবর্তনের এই যে স্লোগানটি নিয়ে সামনে রেখে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশন সম্ভবত 2017 সাল থেকে। আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশ তৈরির ক্ষেত্রে সঠিক নেতৃত্ব তৈরির জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হয়েছে বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশন। আমরা যে কথাটি আমাদের যুবরাজ ভাই বললো, সেটি হচ্ছে যে যুব ছায়া সংসদের যে বিষয়টা, সেই সম্পর্কে আমি একটু আপনাদের মানে এই বিষয়টা নিয়ে একটু লেখাপড়া করেছি। সেখান থেকে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনাদের যে এই যে তরুণদের মধ্যে থেকে যার যার সংসদীয় এলাকাতে বা সংসদীয় একটি তরুণ নেতৃত্ব তৈরির মাধ্যমে আপনারা যে সামাজিক সমস্যাগুলো বা বিভিন্ন রকমের যে কাজগুলো দূরীকরণের জন্য যে কাজগুলো করে যাচ্ছেন, সেটা আসলে একটি সঠিক এবং সুন্দর নেতৃত্বের নিয়ন্ত্রণ চর্চা তৈরির কারখানা ছাড়া আমি আর কিছু বলতে চাই না। সেটা হচ্ছে যে এই যে সভা সমাবেশ বা সিম্পোজিয়াম বা কর্মশালা বা প্রশিক্ষণ বিষয়ক মত বিনিময় সহ বিষয়ক আপনারা যে এই কাজগুলো করেন, বিশেষ করে এই যে আজকে আমাদের এই যে লাইভ শোটি, এর মাধ্যমে আমি বিশ্বাস করি যে লিবারেল অ্যাসোসিয়েশন বাংলাদেশকে একটি সুন্দর এবং শক্তিশালী নেতৃত্বের সাস্টেইনেবল যে নেতৃত্ব সেটি তৈরি করতে সাহায্য করে। ধন্যবাদ রাজীব আপনাকে। আমি শাহরিয়ার কবিরের কাছে জানতে চাই। শাহরিয়ার কবির, আপনি যদি বলেন যে হচ্ছে বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশনের এই যে স্বপ্ন যাত্রা, তারুণ্যের নেতৃত্ব তৈরি করবার যে প্রচেষ্টা সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে, তরুণদের মাঝে স্বপ্নের বীজ অর্থাৎ রাজনীতি বা নেতৃত্বের যে জায়গাটা সেটা গড়বার জন্যই কিন্তু কাজ করে যাচ্ছে বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশন। তো আপনি কিভাবে দেখেন আর কি, আপনার তরুণদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কথা বলবার থাকে আপনি যদি বলেন। ধন্যবাদ। আসলে বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশন যে কাজটা করছেন, এই কাজটা মূলত আমার মনে হয় যে বাংলাদেশের আরো অর্গানাইজেশনের এরকম এই অর্গানাইজেশনটাকে ফলো করা উচিত। কারণ এটা কিন্তু আসলে অনেক বড় একটা সাহসের ব্যাপার এবং অনেক বড় একটা অ্যাটেম্প, যে এভাবে 300 আসনে একটা শ্যাডো ইলেকশন করা এবং যেটার মাধ্যমে আসলে তরুণ বয়সেই রাজনীতি না করেও রাজনীতি সচেতন হওয়ার মাধ্যমে মানুষ রাজনীতির ভাইবটাকে গ্রহণ করতে পারবে এবং এর মাধ্যমে দেখা যাবে যে কে জানে, এর মাধ্যমে হয়তো আমরা বিশ্বাস করি কোনো না কোনো বড় রাজনৈতিক তৈরি হবে এবং যারা আমাদের দেশকে রাজনীতির আসনে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অনেক বেশি স্থান তৈরি করে দিবে। সাধারণত আমরা যে ধরনের রাজনীতি দেখি সেই ধরনের রাজনীতি থেকে যে রাজনীতি আমরা অপছন্দ করি, সেই রাজনীতিতে যদি আসলে তরুণরা না আসে
তাহলে আসলে পরবর্তী মানে যে তরুণদের মধ্যে সবাই যদি রাজনীতি অপছন্দ করেন বা কাদামাখা রাজনীতি বলেন, তাহলে আসলে ভবিষ্যতে রাজনীতিটা ধরবেটা কে? তো ভবিষ্যতের রাজনীতির যে মাত্রাটা, ভবিষ্যতের রাজনীতির যে কারিগর যারা হবেন, সেই সকল মানুষদেরকে তৈরি করার ক্ষেত্রে এই অর্গানাইজেশন যে ভূমিকাটা পালন করছে, আমি এটাকে স্বাগত জানাচ্ছি এবং আমার মনে হয় যে এখানে বেশি বেশি মানুষ পার্টিসিপেট করুক এবং নিজেদেরকে যাচাই করার এক ধরনের সুযোগ পাক। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা আপনাদের জন্য একটি সুখবর জানাতে চাই। আপনারা বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশন এবং উত্তরা গ্রিন ভ্যালি সৌজন্যে যে আগামীর বাংলাদেশ অনুষ্ঠান আজকে অতিথি হিসাবে এসেছেন, উত্তরা গ্রিন ভ্যালি ন্যাশনাল স্কুলের সৌজন্যে আপনাদের দুজনের জন্য রয়েছে উপহার। এই উপহার কিন্তু যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। উত্তরা গ্রিন ভ্যালি ন্যাশনাল স্কুলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের এই প্রচেষ্টার ফলে কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে পারছি। আবারও শুভকামনা থাকলো উত্তরা গ্রিন ভ্যালি ন্যাশনাল স্কুলের সৌজন্যে। এবং এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছে তাদেরকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা 1 মিনিট করে শুনবো। প্রথমে আমি শাহরিয়ারের কাছে শুনবো। শাহরিয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেমন দেখতে চান? কারণ আপনার বিদ্যাপীঠ, কিছুদিন পরে হয়তো বা আপনারাও চলে যাবেন, আপনারাও প্রাক্তন। ছাত্ররা কখনো প্রাক্তন হয় না, এটা আমি বিশ্বাস করি না। আমিও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো এই যে ছাত্ররা কখনো প্রাক্তন হয় না, কিন্তু তারপরেও প্রত্যাশা কিন্তু থাকে আকাশ ছোঁয়ার। আমার বিশ্ববিদ্যালয় অনেক দূর যাবে, কিন্তু প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেমন দেখতে চান? যদি 1 মিনিটে খুব অল্প কথায় বলেন। আমি খুব তাড়াতাড়ি শেষ করব। আমি 1 মিনিট সময় নিব, বেশি না। আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি যে জায়গায় সবচেয়ে বেশি উন্নত দেখতে চাই সেটা হচ্ছে গবেষণা খাত। কারণ আমি আসলে দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের এখানে প্রত্যেকটা মানুষ যতটুকু সময় পায় তার চেয়ে যতটা বেশি আনন্দ ফুরফুরে মন মেজাজে আমরা যতটুকু পড়াশোনার বাহিরে কাজ করি, এর চেয়ে বড় একটা অংশ যাতে আমরা গবেষণায় আনন্দের মাধ্যমে করি, সেটা হোক আমি গবেষক হব অথবা হব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু গবেষকদের জন্য বা গবেষণার জন্য যতটুকু ফান্ড থাকে, সেই ফান্ডের আওতায় আমরা সবাই যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের তো গবেষণার একটা জায়গা আছে, ঢাকা ইউনিভার্সিটি যাতে প্রত্যেকটা গবেষণাতে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের গবেষণাতে নতুন নতুন আবিষ্কারের সম্মুখীন হয়। আমি চাই আমাদের বাংলাদেশ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময় নিয়ে চিন্তা করবে না। বর্তমান সময় আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে চিন্তা করবো আগামী 10 বছর পরের জেনারেশনটা নিয়ে, আগামী 10 বছর পরের বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা নিয়ে, সেটা চিন্তা করবে। আমরা কখনো 10 বছর পিছনের কথা চিন্তা করব না। এতটুকুই আমি আশা করি। ধন্যবাদ শাহরিয়ার, আপনাকে চমৎকার বলেছেন। গবেষণা ছাড়া কিন্তু একটি জাতি উন্নত হতে পারে না। আমরা জানি করোনার এই ক্রান্তিকালে বিশ্বজোড়া গবেষণা চলছে ভ্যাকসিন তৈরির, টিকা আবিষ্কারের, ঔষধের, কিন্তু সেইখানে কিন্তু আমরাও পিছিয়ে নেই। আমাদের দেশও কিন্তু সেই কাতারে ইতিমধ্যে নাম লিখিয়েছে। আমি রাজীব দাস আপনার কাছে শুনতে চাই, আপনার প্রিয় বিদ্যাপীঠ, আপনার আগামীর বাংলাদেশের জন্য, আগামী তরুণদের জন্য কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চান? আপনি কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চান? সে প্রত্যাশা খুব অল্প সময় শুনতে চাই। রাজীব দাস। হ্যাঁ, ধন্যবাদ যুবরাজ ভাইকে। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানুষ আসলে স্বপ্ন দেখতে ভালোবাসে। আমিও আমার বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমার প্রথমে ইচ্ছা ছিল গবেষণা বিষয়ে কথা বলার জন্য, যেটি আমাদের ফয়সাল বলেছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের গবেষণা খাতটা ডেভেলপ করলে আমাদের আসলে জিনিসটা অনেক, আমাদের বিশ্ববিদ্যালয়টা অনেক এগিয়ে যাবে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয়টি এখনো সেই পুরাতন টেকনোলজির ধারা যেটা, সেটাকে এখনো অব্যাহত রেখেছে। এই জিনিসটা আসলে আমাদের খুবই ডেভেলপ করা দরকার। বিশ্ববিদ্যালয়ের সকল কাঠামোকে যদি আমরা ঢেলে একদম টেকনোলজিক্যাল দিক থেকে সাজাতে পারি, তাহলে সেই আমাদের বিশ্ববিদ্যালয়টা একদিন, আমরা বিশ্বাস করি এবং আমি আশা করি যে আমাদের এই যে র্যাঙ্ক নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে বা অনেকে কথা তুলছে, অনেকে প্রশ্ন তুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, সেই প্রশ্নটি একদিন আমাদের মধ্যে আর থাকবে না এবং আমরা বিশ্বের টপ বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখতে চাই। আর সর্বোপরি একটি কথা বলে শেষ করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া একটি ছাত্র যেন সৎ এবং সাহসিকতার সাথে তার কর্মক্ষেত্রকে উন্নত করতে পারে এবং আমাদের নৈতিকতা যাতে ঠিক থাকে, সেই জিনিসটার দিকে আমরা সবাই খেয়াল রাখবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে। চমৎকার ভাবে আজকের এই যে আপনাদের ভাবনা মতামত আমরা তুলে ধরলাম। আমাদের কিন্তু সম্পদ সীমিত, কিন্তু তার সৎ ব্যবহার করতে চাই। তবে আমরা হতাশ নই। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তবে তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করবে।
আমরা চাই আমরা এই যে বাংলাদেশের যত তরুণ আছে যারা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশকে নিয়ে, আগামী দিনকে নিয়ে, তাদেরকে বলতে চাই হতাশার কালো পাহাড় যতই আসুক না কেন, আপনি কিন্তু সেই আশার সুড়ঙ্গ কাটবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমার এই অনুষ্ঠান আমরা দুদিন সপ্তাহে প্রচার হয়, শুক্রবার এবং শনিবার রাত 10টায়। আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আপনারা আপনাদের মতামত ভাবনা শেয়ার করতে পারেন বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশনের পেজে গিয়ে। আর আগামী শুক্রবার পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলাদেশকে নিয়ে ভাববেন। যাবার আগে অনেক হতাশার গল্প করেছি, কিন্তু কবির দুটি লাইন দিয়ে শেষ করতে চাই। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। করোনার এই ক্রান্তিকালে আপনি সচেতন থাকবেন, অন্যকে সচেতন রাখবেন, নিরাপদ রাখবেন। সবাইকে আবারও এই অনুষ্ঠান দেখবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি। আবারও দেখা হবে শুক্রবার রাত 10টায়।